দিন কয়েক আগে আমি একটা প্রতিবেদনে বলেছিলাম যে এই যে তৃণমূলের ভাঙচোর সব দেখা যাচ্ছে, দুদিনে এসে রাজনীতি করা এই ঋতব্রত ব্যানার্জি আর সন্দীপন সাহাদের এত অকাত হয়ে যায়নি যে তৃণমূলকে ভেঙে দেবে। এই তৃণমূলের ভাঙনের পিছনে আসলে দুজন ভয়ঙ্কর রকমের ধুরন্ধর রয়েছে, এবং আমি যে কতখানি ঠিক ছিলাম আজকে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেছে। একজন ধুরন্ধর যে কে সেটা সকলের সামনেই প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তার থেকেও দিদিমণির জন্য অসম্ভব দুঃখের টেনশনের খবর, আর একজন ধুরন্ধর এখনও ঘাপটি মেরে দিদিমণির সঙ্গেই বসে আছে, এবং এই তৃণমূলের যেটুকুনি কণাও বাকি থাকছে না সেটাকে পুরো একদম সাফ করে দেবে, আর কোনো নামও নিশান থাকবে না। তারপর সেই ধুরন্ধর সামনে আসবে, সেই ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আজকে কিন্তু একটা বড় ঘটনা ঘটছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি তার কিন্তু সিআইডির ভবানী ভবনে গিয়ে ভালো করে রগরানি চলছে, এবং সেখানে অভিষেক ব্যানার্জি 3 দিক দিয়ে ঘিরে যেতে চলেছে। এবং এর থেকেও যখন একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, সকলকে কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। সেটা হচ্ছে এই দিল্লিতে তৃণমূলের একটা আলাদা ব্লক তৈরি হচ্ছে, যেখানে অভিষেক আলাদা করে চিঠিফিটি দিয়ে অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু তাতে লাভ কিছু হবে না। উল্টে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেসেজ চলে গেছে। এটা নিয়ে প্রথম দিন থেকেই আমি কিন্তু কার্যত বিদ্রোহী ভূমিকায় রয়েছি। এই স্টেপটাকে মেনে নিতে পারছি না, যতই এখানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন। আর সেটা গিয়ে কোথাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন জনতার পালসটা অন্যরকম, এবং সেই জন্য আজকে এই সমস্ত কিছু নিয়ে তিনি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। বেশ একটু জটিল রহস্যের মতো সমস্ত বিষয়গুলো লাগছে না, কোনো চিন্তা নেই, আছি তো আমি একদম জলের মতো সহজ করে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, আমি কদিন আগে ইন্ডিয়া টিভির শোতে বলছিলাম, যখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, ওই বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল, মানে মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে জিজ্ঞাসা করা হচ্ছিল না, এই যে এত বিদ্রোহের কথা বলা হচ্ছে, সব বকওয়াস। সত্যিই যদি এরকম কোনো ভাঙন তৃণমূলে হয়ে থাকে, তাহলে যারা ভাঙন করেছে তাদের সইটই সামনে আসুক। এবং তখন মিডিয়ারও একাংশ বলতে শুরু করেছিল যে ভাই দেখো, এখানে তো ওই যে 19 জন মিনিমাম নাম্বার লাগবে, সেই নাম্বারটা তো কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে না, এখানে 17 জন পাওয়া যাচ্ছে, ইত্যাদি প্রভৃতি সব আলোচনা হচ্ছিল। তখনও আমি বুকটুকে একটা কথা বলেছিলাম যে আমার কাছে যা খবর আছে, ওই 17, 18, 19 ওইসবের কোনো ব্যাপার নয়। 23 জন সাংসদ এক জায়গায় চলে এসেছে, এবং পর্যায়ক্রমে তারা সামনে আসবে। এবং দেখুন, ঠিক সেটাই হলো। এখন অবধি আমরা জানি যে 20 জন সাংসদ অফিসিয়ালি রয়েছে, কেননা 19 জন সই করেছে, তার সঙ্গে গতকাল সুদীপ ব্যানার্জি যুক্ত হয়েছে। কিন্তু আজকে এদের মিটিংটা দিল্লিতে হওয়ার আগে কাকলি ঘোষ দস্তিদার যখন দিল্লি উড়ে যাচ্ছিলেন, তার আগে তিনি একটা কিন্তু বড় কথা বলে গেছেন যে 20 জন নয়, 22 জন সাংসদ আমাদের সঙ্গে আছে। তাহলে বাকি দুজন কারা, সেই নিয়ে জল্পনা হচ্ছে, সেটা নিয়ে একটু পরে বলছি। কিন্তু এই খবরটার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেখানটা আমি হলুদ কালিতে মার্ক করে দিয়েছি, ওই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখুন। বিদ্রোহী সাংসদদের একাংশের সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতায় হওয়ার কথা ছিল তাদের বৈঠক। পরে তাদের তরফে জানানো হয় বৈঠকটি হচ্ছে দিল্লিতে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু রবিবার দীঘা শঙ্করপুর বোর্ডের একটি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর সেখানে যোগ দেওয়ার কথা থাকায় তিনি দিল্লি যাচ্ছেন না বলে খবর। সত্যিই ব্যাপারটা এত সহজ? মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম, সেটা হঠাৎ করে এরকম গজিয়ে ওঠে, যদি না খুব ইম্পর্টেন্ট কিছু হয়। এবং একটা কথা চিন্তা করুন, এত বড় অপারেশন চলছে, সেই অপারেশনটা মূলত শুভেন্দু অধিকারীর হাত ধরেই হয়েছে। বাংলাতে এই পুরো কন্ট্যাক্টটা, পুরো যোগাযোগটা, এবং সেখান থেকে কনভিন্স করা, তাদেরকে দিল্লি সব কিছু করা, শুভেন্দু অধিকারী সেখানে একটা বড় ভূমিকা রয়েছে বলে আলোচনা চলছিল। সেখানে আজকে মোটামুটি ফাইনাল পদক্ষেপ, যেখানে গিয়ে এরা ফাইনালি স্পিকারের সঙ্গে দেখা করবে, আর সেখানে দীঘা শঙ্করপুরের একটা প্রকল্প হচ্ছে, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না। এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে? আসলে একটা অংশ বলছে যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীও বোধহয় বুঝতে পারছেন যে মানুষ এটাকে ভালো চোখে দেখছে না। যতই এটা দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, বিল পাশ করানোর ইত্যাদি প্রভৃতি বলা হোক, আলটিমেটলি মানুষ কিন্তু প্রচণ্ড ভীত হয়ে আছে। এই 15 বছর ধরে যে চোরেদের সাম্রাজ্য মানুষ দেখেছে, সেখানে এই চোরগুলোর সংস্পর্শ আগামী দিনে ভয়ঙ্কর রূপ নিতে পারে। সত্যিই যদি আগামী দিন এদেরকে আটকানো না যায়, রাজ্যটা আবার চুরির সাম্রাজ্যে পরিণত হয়ে যায়, মানুষ কিন্তু সেটা মেনে নিতে পারবে না। আর তার ফলে সামগ্রিকভাবে মানুষ এটা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। আর সেটা বুঝেই কি এটার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন, যে ভাই যা হচ্ছে দেখো, আমার তো কিছু করার নেই, দিল্লির নেতারা করছেন। কেননা আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হবে। এই ভূপেন্দ্র যাদবের একটা বরেলিতে বৈঠক ছিল,
ক্যান্সেল করে দিয়ে তিনি দিল্লিতে বসে আছেন। এখানে নিশিকান্ত দুবে, তিনি যার সঙ্গে বাংলার সরাসরি কোনো সম্পর্ক নেই, তিনি সেখানে বসে থাকছেন। এমনকি যিনি মাননীয় স্পিকার রয়েছেন ওম বিড়লা, তারও আজকে দিল্লিতে থাকার কথা নয়, একটা বাইরের প্রোগ্রাম ছিল, তিনি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিল্লিতে বসে আছেন, আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। অর্থাৎ জনতা যেটা চাইছেন, বাংলার যেটা পালস, সেটা কি আলটিমেটলি দিল্লি নেতৃত্বের কাছে পৌঁছলো যে ভাই এই তোমার জুলাই সেশনে এদের দিয়ে যা বিল টিল পাস করানোর করে নাও, কিন্তু ওইটুকুনি, ওর আগে আর যেন লাইনটা না টানা হয়। যদি হয় তাহলে এখানকার মানুষ যারা ভোট দিয়ে তোমাদের নিয়ে এসছে তারা কিন্তু ক্ষমা করবে না। সেই মেসেজটা ক্লিয়ার করা খুব দরকার ছিল। আর এই পদক্ষেপেই কি সেটা ক্লিয়ার হয়ে গেল? অনেকটা ব্যাপার কিন্তু এটা নিয়ে চলছে। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, যেটা আগেই আমি বললাম যে এরা বলছে এদের সঙ্গে 19 জন ছিল, সুদীপ ব্যানার্জি যোগ দিয়েছে 20 জন হলো, তাহলে আবার আর 2 জন কারা হয়ে গেল? যেটুকুনি লিস্ট আমার কাছে আছে এখনও অবধি, যারা বলেছে যে মমতা ব্যানার্জি সঙ্গ ছেড়ে যাচ্ছে না বা মুখটা বন্ধ রেখেছে, তারা হলেন কারা? অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা। এর বাইরে প্রতিমা মণ্ডল বলে দিয়েছেন, আর সাজদা আহমেদ চুপ করে বসে আছেন। বাকিরা তো মোটামুটি সকলেই ওইদিকে চলে গেছে, সাইন টাইন করে দিয়েছে, আমরা জেনে গেছি। তাহলে এই বাকি 2 জন কি এদের মধ্যে থেকে কেউ? এবং সেখানে এর আগে আমরা দেখেছিলাম দীপক অধিকারী দেব, সে বলেছিল যে দিদির সঙ্গেই আছে, সে চেঞ্জ করছে না। সেও যখন পাল্টি মেরে দিয়েছে, সেরকম এই প্রতিমা মণ্ডল করছেন, নাকি চুপচাপ থাকা সাজদা আহমেদ করছেন, নাকি বাকিদের মধ্যে কেউ রয়েছেন? কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, এরা তো পরিষ্কারভাবে বলে দিয়েছে। শত্রুঘ্ন সিনহাও যেটা বলেছেন তার মূল বক্তব্য এটাই দাঁড়ায়। সুতরাং ওই 2 জনকে সেটা হয়তো কাল পরশুর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু যা খবর আসছে, এই যারা থাকবো বলেছে সেই থাকবোদের মধ্যেও না থাকার দলে অনেকে কিন্তু চলে যেতে পারে। অর্থাৎ দিল্লিতে যে খিচড়িটা তৈরি হচ্ছে এনডিএ ব্লককে সমর্থন করার জন্য, সেটা খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে না। এবার আসছি ধুরন্ধরের প্রসঙ্গটায়। সেই ধুরন্ধর আর কেউ নয়, সুদীপ ব্যানার্জি। কেন বলছি? দেখুন, এই যে 19 জনের যে তালিকা যেটা সই করেছিল, সেই 19 জনের তালিকায় কাকলি ঘোষ দস্তিদারের পাশে কী লেখা ছিল? চিফ হুইপ। শতাব্দী রায়ের নামের পাশে কী লেখা ছিল? উপদলনেতা। তার মানে এদের কোনো দলনেতারা ঠিক করেনি। দলনেতা ঠিক না করেই একটা দল তৈরি হয়ে গেল, ব্লক তৈরি হয়ে গেল, তাই কখনো হয়? তার মানে সুদীপ ব্যানার্জি, যিনি প্রথম থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তিনিই আলটিমেটলি পিছন থেকে পুরো গেমটা খেলছিলেন। এবং সেই জন্য এখন যখন পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, সুদীপ ব্যানার্জি ওখান থেকে বেরিয়ে এসছেন। এতদিন ওখানে পড়েছিলেন মমতার অভিষেক কী ভাবছে সেটা বুঝে এদেরকে মেসেজটাকে পাস করার জন্য। এবার তিনি বুঝে গেছেন আর সেটার কোনো দরকার নেই, তিনি সামনে বেরিয়ে আসছেন। আর বেরিয়ে এসে এবার নেতৃত্বটা নিয়ে নিচ্ছেন। তিনিই কি এর দলনেতা হয়ে যাবেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। কিন্তু তার থেকেও যেটা কোটি টাকার প্রশ্ন, 2 জন ধুরন্ধরের কথা বলেছিলাম, একজন তো সুদীপ ব্যানার্জি, বোঝা গেল। আর একটা ধুরন্ধরকে সেটা এখনই বলছি না, নিশ্চিতভাবে জানি সেটাকে, কিন্তু এইটুকুনি হিন্টস আপনাদের দিয়ে রাখছি যে তার মিশন শুধু তৃণমূল কংগ্রেসটাকে শেষ করা নয়, তার মিশন হচ্ছে মমতা আর অভিষেক দুজনের কোমরে দড়ি পরিয়ে তারপর তৃণমূলটাকে শেষ করা। সেই মিশন নিয়ে সে আছে এবং সেই মিশনে সে সুনির্দিষ্টভাবে এগিয়ে চলছে। তারপর তার কী অবস্থান হবে জানি না, কিন্তু তার সঙ্গে এই পিসি ভাইপো মিলে যে অত্যাচার করেছে, সে তার কড়াই গণ্ডায় প্রতিশোধ নেবে, এবং সেই জন্যই সে ধুরন্ধর হয়ে সেখানে বসে আছে। এই খবর মার্কেটে ছড়িয়ে পড়েছে। এদিকে এইসব যখন হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি মমতাদের বিপদ আরও বেড়ে গেছে। কেননা ওই যেটা মমতার দলের স্বভাব ছিল, মমতাকে সবসময় তুষ্ট রাখতে হবে। মমতা যেটা বলবে সেটাই ভগবানের বাণী, মমতা যেটা বলবে সেটাই শেষ কথা। কেননা মমতার ছবি ছাড়া এদের তো নিজস্ব কোনো অকাত নেই। কিন্তু সেটা করতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, একজন ডাক্তার, বিদেশে থাকেন, তাকে উল্টোপাল্টা কথা বলে দিয়েছিল, এবং সেটা নিয়ে এরা এই কাকলি ঘোষ দস্তিদারের ছেলে কিন্তু ছেড়ে কথা বলার লোক নয়। সে বলছে মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, মহুয়া মৈত্র এবং প্রাক্তন বিধায়ক সোনালী গুহ, এই কজনের বিরুদ্ধে সে কিন্তু আইনি ব্যবস্থা নিচ্ছে। কেননা এরা এই কাকলি ঘোষ দস্তিদারের ছেলে সম্বন্ধে বলছে যে সে নাকি টিকিটের জন্য মরিয়া ছিল, সেই টিকিটটা পায়নি, এবং সেটার জন্য ক্ষোভ থেকেই কাকলি এই বিদ্রোহটা করেছিল। কিন্তু আজকে তো প্রমাণিত হয়ে গেছে যে এই বিদ্রোহ অ্যাকচুয়ালি কাকলির মস্তিষ্ক প্রসূত নয়। কাকলি যা সামনে এগিয়ে এসে জিনিসটা ইনিশিয়েট করেছিল, কেননা ধুরন্ধর সুদীপ ব্যানার্জি সে পিছন থেকে এই জিনিসটা করতে বলেছিল। আর এই কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বলে দিয়েছে যে সে টিকিটের জন্য লালায়িত ছিল না, কোথাও গিয়ে সে কোনো দাবি জানায়নি, বরং তাকে বারবার ফোর্স করা হয়েছে দাঁড়ানোর জন্য। সে বলেছে আমার কেরিয়ার ছেড়ে আমি আসবো না, আমি বিদেশে ঠিক আছি।
কতটা ঠিক কতটা ভুল সেটা অন্য কথা, কিন্তু এই আইনি মামলায় যে এই মমতা সহ বাকি 5 জন রয়েছে এরা যে যথেষ্ট বিড়ম্বনায় পড়বে সেটা আর কিন্তু বলার জায়গা থাকছে না। অন্যদিকে আরও বিপদ বাড়ল কল্যাণের। কীরকম? এই কল্যাণে তো ভাবে এ যা বলে সেটাই শেষ কথা না, ওই মমতার দলের একজন নিজেকে মুখ্যমন্ত্রী ভাবার লোক, তো অমিত শাহজিকে যা তা বলেছিল সেই পুরনো রেকর্ড বার করে এই কল্যাণের বিরুদ্ধে এবার শ্রীরামপুর থানায় একটা মামলা হয়ে গেছে, একটা এফআইআর হয়ে গেছে। এখন কল্যাণ তার কার্যকারণ তার সমস্ত কিছু সকলের কাছেই আছে, এবং এখন যে পরিমাণ বাড়াবাড়ি করছে, যে ধরনের কথাবার্তা বলে, সকলেরই গা জ্বলে আছে। এবং যে অভিযোগটা হয়েছে সেটা মাননীয় অমিত শাহজিকে অপমান করার জন্য। এর নিশ্চিতভাবে একটা আইনি জায়গা তো রয়েছেই, কিন্তু কল্যাণের বিপদ যে বাড়লো এটা নিয়ে কেঁচো খুঁড়তে যে কেউটে বেরোবে সেই জায়গাটা কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। এদিকে যখন এইসব চলছে তখন ভাইপোর বিপদ কিন্তু কোনো অংশে কমছে না, বরং মুহুর্মুহু ভাইপোর বিপদ বাড়ছে। আজকে ভাইপো 3টে বিপদের ঘেরাজালে একদম ঘিরে যাচ্ছে। এই প্রতিবেদন যখন শ্যুট করছি তখনও অবধি ভাইপো বেরোয়নি। 12টার সময় অভিষেকের ঢোকার কথা ছিল ভবানী ভবনে, ও আর রিস্ক নেয়নি, তার কিছুক্ষণ আগেই ঢুকে গেছে। এবার যে মুহূর্তে ঢুকে গেছে ওখানে আবার এসটিএফ ছুটে এসছে, সেটাও একটা মজার কাহিনী। কেননা এই ভাইপো যেখানে যায় তার সঙ্গে এতদিন ওই সুমিত রায় যেত, আর একটা পাক্কা ফেরেববাজ, জমি চিটিংবাজির সঙ্গে যার নাম জড়িয়েছে, যাকে খুঁজতে ভাইপোর দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকেছিল। তো সেই সুমিত সবসময় যেহেতু অভিষেকের সঙ্গে থাকে, তো আজকে যখন অভিষেক গেছে সুমিত ওখানে আসতে পারে, আগের দিন তোকে খুঁজে পায়নি, ওই জন্য এসটিএফ দেখতে এসেছিল। কিন্তু দেখেছিস না, আজকে আর সুমিত আসেনি, সুমিত লেজ গুজিয়ে ধাঁ হয়ে গেছে। অর্থাৎ সুমিত যদি কোনো অপরাধ না করে থাকতো এরকম পালিয়ে বেড়াতো কেন? তো যাই হোক, সেই সবের পর ভাইপো ওখানে ঢুকেছে। এবার ভাইপোর এখানে বিপদ নাম্বার 1 হচ্ছে, আগের দিন যে কারণে সিআইডি সন্তুষ্ট হয়নি এবং ভাইপোকে আবার ডেকে পাঠিয়েছে, এবং সেটার জন্য ভাইপো খুব রেগে গিয়েছিল নাকি যখন যেটা টেরা চলছে, তো সেটা হচ্ছে আসল রেজলিউশনের কপি। এখন ভাইপো যদি আজকে আসল রেজলিউশনের কপি নিয়ে আসে, ব্যাস ওখানেই ফেঁসে গেল। কেননা এই বিধায়ক তো পরিষ্কার বলে দিয়েছে যে যেখানে ভাইপোই ফেরেববাজিটা করেছে সেখানে ওই রেজলিউশনটা নেওয়াই হয়নি, যে বিরোধী দলনেতা কী হবে। তাহলে আসল যদি অফিসিয়াল কপিটা নিয়ে আসে, ভাইপো ওখানে ফেঁসে গেল। আর যদি ভাইপো নিয়ে না আসে তাহলেও ভাইপো ফাঁসলো, একদম শাঁখের করাত। কেননা এখানে ভাইপোকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে যে 3 সপ্তাহ এই মালটাকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু একটাই শর্ত, প্রধান শর্ত, যে এই পুরো ইনভেস্টিগেশনটাই কোঅপারেট করতে হবে। তো আগের দিনই তো সিআইডি বলেছে তারা অসন্তুষ্ট, মানে কোঅপারেট ভাইপো করছে না। এবার অভিষেক যেটা মেন ডকুমেন্ট সেটাই যদি না নিয়ে আসে, অফিসিয়াল ডকুমেন্টস যার বেসিসে ওই ফেরেববাজি করে চিঠিটা লিখেছিল, সই জালটা করেছিল, তাহলে তো আজকেই এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও এ কোনো রকম কোঅপারেট করছে না। এবং এই ইস্যুটা নিয়ে সিআইডি যখন কোর্টে মুভ করবে, আর কিন্তু মহামান্য হাইকোর্ট ভাইপোর কোনো প্রোটেকশন রাখবে না, যে তোমাকে বলার পরে তুমি করছো না, যাও এবার জেলে যাও, ওরা কাস্টোডিতে নিয়ে যা করার তোমাকে করবে। এটা গেল বিপদ নাম্বার 1। বিপদ নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে কুণাল ঘোষ। কেন 2 নম্বর বিপদ কুণাল ঘোষ? তার কারণ গতকাল সন্ধ্যেবেলায় একটা মিটিং হচ্ছিল মমতার বাড়িতে, সেখানে এই কুণাল ঘোষ আর অভিষেকের মধ্যে তীব্র বাদানুবাদ। কুণাল ঘোষ একদম অভিষেকের মুখ ছেঁচে দিয়েছে, মানে কথার মাধ্যমে আর কি, সেরকমই খবর সামনে আসছে। কেননা এই যে সুমিত রায় ফেরেববাজটা আছে, সেইটার জন্য তো দলের এরকম একটা বড় অবস্থা হয়েছে, অভিষেক একে দিয়েই সব কিছু করাতো, এরকম মোটামুটি অভিষেকের ঘনিষ্ঠ যারা তারা আজকে মিডিয়াতে মুখ খুলে বলছে। তো সকালবেলাতে যখন কুণাল ঘোষকে ওই সুমিত রায়ের জন্য পুলিশের আশা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, ও যেরকম রসিয়ে রসিয়ে বলে বেশ ভালো করে কুণাল দিয়েছিল সেটা নিয়ে। তো অভিষেক সেটা নিয়ে কুণালকে চেপে ধরেছে যে তুমি কেন ভাই এরকম করে বলেছো, আর কুণাল নাকি তাতে প্রচণ্ড রেগে গেছে যে এই সুমিত রায় তৃণমূলের কে, তাকে কেন ডিফেন্ড করতে যাব। এই নিয়ে দুজনের চরম বাগবিতণ্ডা হয়েছে। এবার একটা মজার ব্যাপার দেখুন, এই কুণাল যে ওই ঘুমের ওষুধ খেয়ে নিজের প্রাণটুকুও দিতে গিয়েছিল, এই কুণাল যখন অ্যারেস্ট করেছিল ওকে গাড়ি চাপড়ানোর সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে ওকেও চাপড়াতো কিনা ভগবান জানে, কিন্তু মমতার উপর সেদিন থেকে রেগে বসে আছে, বলছে মমতাকে আমার সঙ্গে মুখোমুখি বসাও, দুধ কা দুধ পানি কা পানি করে দেবো। এই মমতা হচ্ছে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি। যাই হোক, সেটা তো আজকে হয়নি, কিন্তু কুণালের এই অপমানটা কি কুণাল মনে রেখেছে? তার উপর কালকে রাত্রে অভিষেকের সঙ্গে এই ঝামেলাটা, এবং সেটা নিয়ে আজকে যখন যেটুকুনি শোনা যাচ্ছে কুণাল আর অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, কুণাল কি সবটুকুনি উগরে দেবে? যদি উগরে দেয়, ভাইপোর খেলা ওখানে শেষ হয়ে গেল, ভাইপোর জেল যাওয়া নিশ্চিত হয়ে গেল, সেটা কুণাল ঘোষের হাত ধরে। আর কুণাল যদি না বলে তাহলে কি হবে? যদি না বলে তাহলে কিন্তু কুণাল নিজে ফেঁসে যেতে পারে। তার কারণ হচ্ছে, যেটুকুনি খবর আমরা পাচ্ছি, সিআইডি কিন্তু ইনভেস্টিগেশন করে যা পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করে ফেলেছে, যা ডকুমেন্টস এভিডেন্স নিয়ে নিয়েছে, সেখানে কুণাল কিন্তু অস্বীকার করার জায়গায় থাকবে না। যদি করে, কুণালও কিন্তু বিপদে পড়ে যেতে পারে। ফলে কুণালের থ্রু দিয়েই কিন্তু অভিষেকের বিপদটা চরম সীমায় যেতে চলেছে।
আর এইবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্টটা আসছে, সেটা হচ্ছে ওই সুমিত রায়, যাকে নিয়ে কুণালের সঙ্গে অভিষেকের লেগেছিল। কেন সুমিত রায় প্রবলেম হচ্ছে? এই অভিষেকের যারা ঘনিষ্ঠ তারা একটা কথা বলছে আজকে, যে অভিষেক তো বারবার বলতো যে আমার 5 পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না, দিলি আমি ফাঁসির মঞ্চে চলে যাব। তার কারণ হচ্ছে অভিষেক সমস্ত অপরাধটা করাতো নাকি এই সুমিতকে দিয়ে। এখন সুমিত যদি ধরা পড়ে যায়, সুমিতকে আলটিমেটলি সব উগড়ে দিতে হবেই। তাহলে ভাইপো কিভাবে কি অপারেশন করিয়েছে, যেটার খবর নাকি মমতা ব্যানার্জির কাছেও নেই, সেটা সুমিত সবটা জানে। আর সেটা বলে দিলেই ভাইপোর খেল ওখানেই খতম হয়ে যাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি কিন্তু ভাইপো ঘিরে গেছে, 3 দিক থেকে ঘিরে গেছে, ভাইপোর আর বেরোবার কোনো জায়গা নেই। এবং সেটা শুধু এই সিআইডি কেসটাই, এরপর তো আগামী দিনে কালকে এর ইডি ইন্টারোগেশন আছে, তারপরের দিন আবার সিআইডি ইন্টারোগেশন আছে ওই ডিজে বাজানোর কেসে। 22 তারিখ ত্রিপুরার কোর্ট ডেকেছে, ডায়মন্ড হারবারে জালি ওষুধের ব্যাপার বেরোচ্ছে, তারপর 250 কোটি টাকার একটা আবার স্ক্যাম নতুন করে অভিজিৎ দাস ববি তিনি করে দিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু ভাইপো মোটামুটি ঘিরে যাচ্ছে। ওদিকে পিসির যে যন্ত্রণাটা রয়েছে, ওর এফআইআরটাও কিন্তু বেশ ভালো দিকেই এগোচ্ছে, নন বেলেবল সেকশন আছে, পিসিও অ্যারেস্ট হবে। আর এইসবের মাঝখানে দলটা যেটুকুনি আছে ফুস হয়ে গেছে, বেরিয়ে গেছে হাত থেকে। যদিও আজকে নাকি অভিষেক চিঠি দিয়ে পাঠিয়েছে, ওই 2 জন সাংসদ গিয়েছিল বলতে যে তৃণমূল যেন আলাদা কোনো ব্লক করে না বসতে পারে, সবাই এক জায়গায় বসবে, আমরা এক জায়গাতেই আছি। আরে ভাই, এটা পিসির বাড়ির আবদার নাকি? আসলে ওই পিছন পাকা ডেপো ভাইপো কোনোদিন রাজনীতি তো করেনি, তাই জানে না কিভাবে কি করতে হয়, কোথায় কি বলতে হয়। অর্ধেক লোক বলছে তোমার যেটুকুনি মেজরিটির জন্য দরকার যায়, ভাই এদের সঙ্গে থাকবো না, এরা চোর চিটিংবাজ ফেরেববাজ, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর তুমি বলছো না আমি মালিক, এরা সব চাকর, এখানে থাকবে, এরকম হয় নাকি? তো যাই হোক, ফেরেববাজ ভাইপো ফাইনালি ভেসে গেছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে, কিন্তু বিপদ আরও বাড়ছে। কিন্তু তার মাঝখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা, দেখুন ভাইপো তৃণমূল এগুলো অতীত হয়ে গেছে, মেইন জায়গাটা এই পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার কতদিন চলবে, কিভাবে চলবে। সরকার দুর্দান্ত কাজ করছে, পার্টি হিসেবে বিজেপি নিয়ে কিছু কিছু মানুষের মনে প্রশ্ন হয়েছিল, কিন্তু সরকারটাকে যিনি সুষ্ঠুভাবে চালাচ্ছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে যে স্টান্সটা নিলেন, এটা যদি সত্যি সত্যিই তার জনতার পালস বুঝে নেওয়া স্টান্স হয়, তাহলে কিন্তু এটুকুনি বলা যেতে পারে যে সরকারের পাশাপাশি এবার পার্টিটাও টকবগিয়ে ছুটবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই যে রাজনৈতিক অবস্থান, এই নিয়ে কি বলবেন? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।